এখানে সবাই বাদ, শুধু বাংলাদেশটাই থাক। মত প্রকাশের স্বাধীনতা হোক না কারো মাথা ব্যথা, তাতে আমাদের নেই কোনো ঠেকা। জবান বন্ধ হোক কাজ, চলুক কথার কাজ। আহা কে ইচ্ছে আনকাজ। আসসালামু আলাইকুম সবাইকে, এবং সবাইকে রামাদান করি। রমজানের একদম শুরুর দিকে বাংলাদেশ আবারও গণতান্ত্রিক যাত্রায় পথ চলা শুরু করেছে। 18 মাসের একটি ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আমরা অবশেষে গণতান্ত্রিক উপায়ের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের হাতে শান্তিপূর্ণভাবে অনেক দিন পর, অনেক বছর পর ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে একটি নতুন যাত্রা শুরু করেছি। আজকের এপিসোড আমরা বর্তমান নতুন সরকার এবং যেই সংসদ গঠন হয়েছে এবং বর্তমানের যে পরিস্থিতি সেটাকে নিয়েই আলোকপাত করার চেষ্টা করব, এবং আমাদের আশা, আমাদের স্বপ্ন, এবং আমরা আসলে কী ধরনের বাংলাদেশ দেখতে চাই, কী ধরনের একটি সরকারি দল, কী ধরনের একটি বিরোধী দল দেখতে চাই, ওই ব্যাপারগুলোকে আমাদের এই এপিসোডের মাধ্যমে সবার সাথে শেয়ার করার চেষ্টা করব। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শুভকামনা জানাতে চাই সরকার গঠন করবার জন্য। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে 212টি আসন তারা পেয়েছে, অলমোস্ট 50% ভোট তারা পেয়েছে, যেই 60% ভোট সারা বাংলাদেশের মানুষ এই নির্বাচনে, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দিয়েছে, সেখানে তারা 50% ভোট পেয়েছে। তো এটার জন্য তাদেরকে শুভকামনা। সেই সাথে বাংলাদেশ জামায়াতে ইসলাম এবং তাদের জোটকেও শুভকামনা, যে জীবনে প্রথমবার তারা এতগুলো আসন পেয়েছে। আনুপাতিক ভোটে তারা অলমোস্ট 37 to 38% ভোট পেয়েছে। বাংলাদেশের জনগণের একটা অনেক বড় অংশ তাদের উপরে তাদের আস্থা রেখেছে। নতুন দল এনসিপি অফিসিয়াল হিসাবে তারা 3.2% ভোট পেয়েছে তাদের 30টি আসনে। তারা যদি আরও বেশি আসনে প্রতিযোগিতা করতো, আমার বিশ্বাস এই সংখ্যাটা আরও বাড়তো। যেহেতু তারা করেনি, সেহেতু আমরা ধরেই নিব তারা 3% ভোট পেয়েছে। যে শপথটি হলো, যেটি নিয়ে শুরুতেই আমরা একটা হোঁচট খেয়ে গেলাম, অন্তর্বর্তীকালীন যাবার আগে আমাদেরকে একটি জুলাই সনদ দিয়ে গিয়েছে। কথা ছিল সকল সংসদ সদস্য সেই জুলাই সনদের সাংবিধানিক সংস্কার পরিষদ নামে যে পরিষদটি হবে সেখানে তারা শপথ নেবে এবং স্বাক্ষর করবে। তাদের দুটি শপথ নেওয়ার কথা ছিল, একটি সংসদ সদস্য হিসেবে এবং আরেকটি সাংবিধানিক সংস্কার পরিষদের সদস্য হিসেবে। আমরা দেখতে পেলাম সরকারি দল বিএনপি তারা দ্বিতীয় শপথটি নেয়নি। তাদের কথা হচ্ছে সংবিধানে যেহেতু এটার উল্লেখ নেই, সেক্ষেত্রে তারা এই মুহূর্তে এই শপথটি নেবে না। অপরদিকে জামায়াতের জোট তারা দুটি শপথই গ্রহণ করেছে এবং তারা বলছে যে সরকারি দল শুরুতেই তাদের প্রমিস ভঙ্গ করলো, এবং এভাবে কথা ছিল না। সরকারি দলের যিনি প্রধানমন্ত্রী হয়েছেন তিনিও তার ক্যাম্পেইনে মানুষকে হ্যাঁ ভোট দেওয়ার জন্য, যাতে গণভোটে হ্যাঁ পড়ে, সেটা দেওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন। কিন্তু দেখা গেল যে তার দল বা তার এমপিরা বা তিনি দ্বিতীয় শপথটি নেননি। শুরুতেই আমরা সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে একটা অনেক বড় ইনডিফারেন্স দেখতে পারলাম, এবং আমি বলবো যেটা জাতির মধ্যেও অনেক ধরনের প্রশ্নের উদ্ভাবন করেছে। একজন সচেতন নাগরিক হিসেবে আমার অনুরোধ থাকবে, দুই জোটের যারা নেতৃস্থানীয় পর্যায়ে মানুষ আছেন, আপনারা বসুন। যেহেতু আপনারা এই জুলাই সনদে স্বাক্ষর করবেন বলেই আপনারা প্রতিশ্রুতি জাতিকে দিয়েছিলেন, এবং জাতি এ কারণেই গণভোটে 60% হ্যাঁ ভোট দিয়েছে, আপনাদের প্রতিশ্রুতি ভঙ্গ করা উচিত না। যদি আপনাদের মধ্যে কোনো নোট অফ ডিসেন্ট বা ভিন্ন মত থাকে, আপনারা নিজেদের মধ্যে ওটাকে সর্ট আউট করে জুলাই সনদের যেই জায়গাগুলো বা যেই সংস্কারগুলো আমাদের জাতির উন্নয়নের জন্য বা সামনের বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য দরকার, সেগুলোকে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেন। দুইজন আইনজীবী বা তিনজন আইনজীবী বা কেউ যে রিট করে জুলাই সনদকে আটকে দেবে, এটার জন্য এত মানুষ রক্ত দেয় নাই। এত মানুষের আত্মত্যাগ
এটার জন্য হয় না। এই সনদটাতে যেহেতু আপনারা সবাই ইনভলভ ছিলেন, কোনো এক দুষ্টু মানুষের বুদ্ধিতে বা কোনো এক দুষ্ট লোক যে এটার এগেনস্টে 2টা রিট করে দিবে আর এটা আটকে যাবে, এটা যদি করেন এটার কাফফারা কিন্তু ভবিষ্যতে আপনাদেরকে দিতে হবে। কারণ শুরুতেই আপনারা আসলে প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন, এটা জাতির সামনে উন্মোচিত হয়ে যাবে। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেকে অনেক সংযত রাখার চেষ্টা করছেন। তার ছোট ছোট স্টেপগুলো আমাদের কাছে জাতি হিসেবে শুরুতে ভালোই লাগছে, যে একজন প্রধানমন্ত্রী তার প্রোটোকলকে ছোট করে এনেছেন। তিনি এনশিওর করেছেন যে সরকারি কোনো গাড়িতে তিনি চলবেন না। ইভেন তিনি প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও নিজের গাড়ি ব্যবহার করছেন। তার দলের এমপিদেরকে তিনি উদ্বুদ্ধ করছেন কোনো সরকারি গাড়ি ব্যবহার না করবার জন্য কিংবা সরকারি প্লট না নেবার জন্য। তিনি প্রধানমন্ত্রীর দপ্তরে অফিস না করে সচিবালয়ে যে অফিস করছেন যাতে যানজট সৃষ্টি না হয়। এই ছোটো ছোটো জিনিসগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট। এগুলো আমাদেরকে দেখায় যে একজন প্রধানমন্ত্রী হিসেবে তিনি যখন দায়িত্বভার গ্রহণ করেছেন, আসলে বিগত 17 বছরে যখন তিনি দেশের বাইরে দেশান্তরী হিসেবে ছিলেন, তিনি আসলে নিজেকে অনেক ডেভেলপ করেছেন। আশা করব এই পদক্ষেপগুলো তিনি ধরে রাখবেন এবং তাকে দেখে তার দলের লোকজন এবং অন্য দলের লোকজন সবাই অনেক সংযত হবে। তারা যে আসলে শাসক না, তারা যে আসলে সেবক, এটা তারা উপলব্ধি করতে পারবে। অপরদিকে বিরোধী দলীয় যে প্রধান আছেন শফিকুর রহমান সাহেব, তাকেও আমরা দেখেছি তার আচরণ, তার কথাবার্তা অত্যন্ত মার্জিত, অত্যন্ত সংযত। তিনি বারবারই সরকারকে সহযোগিতা করে একটি দায়িত্বশীল বিরোধী দল হিসেবে সংসদে তার এবং তার জোটের পারফরমেন্স ক্যারি ফরওয়ার্ড করার চেষ্টা করছেন, যেটি আমাদের কাছে জাতি হিসেবে অত্যন্ত একটি পজিটিভ দিক। শুধু প্রবলেম হচ্ছে এনসিপির এমপি এবং এনসিপির মানুষগুলোকে নিয়ে। আমার মনে হয় সময় এসেছে তাদের মুখে লাগাম দেওয়া উচিত। 18 মাসে তাদের উদ্ধত্ত, তাদের এই লাগাম ছাড়া কথাবার্তা আমরা অনেক দেখেছি। হ্যাঁ, এই ছাত্র সমন্বয় যারা এখন উপদেষ্টা হয়েছিল, এখন তারা এমপি হয়েছে, তাদের অনেকেই ফ্রন্টলাইনে ছিল জুলাইতে। বাট তার মানে এই না যে তারা যখন যা খুশি যাকে খুশি যা তা বলতে পারবে। এখন যেহেতু তারা সংসদ সদস্য, তাদের উচিত তাদের মুখে লাগাম দেয়া, কথা বলবার আগে দায়িত্ব নেওয়া। কারণ তাদেরকে বুঝতে হবে জনগণ তাদেরকে ভোট দিয়ে এখন সংসদে পাঠিয়েছে। সো যেই কনস্টিটিউয়েন্সি থেকে তারা সংসদে গিয়েছে, তাদের একটা বাজে কথা বা তাদের একটা মানে অদায়িত্বশীল আচরণ কিন্তু তার এলাকার লোকজনকে অনেক নিচে নামিয়ে দিবে। তো তাদের উচিত আরও সংযত হওয়া, আরও মার্জিত হওয়া এবং রাজনৈতিক প্রজ্ঞা বাড়ানো।